টানা সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। বুধবার রাত থেকে গ্যাসের চাপ বাড়ায় সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তি অনেকটা কমেছে। সিএনজি স্টেশনের কর্মচারীরা জানান, বুধবার মধ্যরাত থেকে যানবাহনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে। তবে ফেনীর পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সহকর্মীদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার রাত থেকে সরবরাহ ও চাপ বাড়ায় চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন কমেছে। গ্যাস নিতে আসা গাড়ি চালকেরা জানান, এখন মাত্র ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করেই গ্যাস সংগ্রহ করা যাচ্ছে। সিএনজি স্টেশনের কর্মচারীরা জানান, বুধবার রাত থেকে যানবাহনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে। লাইনে দাঁড়াতে হয় নাই, এখন নিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। এখন হয়তো স্বাভাবিকভাবে হয়েছে। ভোর ৪টার দিকে একদম ফ্রি হয়ে গেছে, গাড়ি আর ছিল না। প্রবলেম দেখে আসি নাই গত কয়েকদিন, তেলেই চালাইছি। আজকে লাইন কম দেখে আসলাম। তো গতকাল ৭ ঘন্টা দাঁড়িয়ে পাইছি, আজকে ৭-৮ মিনিট দাঁড়িয়ে পাইছি। ঢাকার ধামরায়ে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ৭টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ স্বাভাবিক দেখা গেছে। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই গ্যাস নিতে পেরে খুশি চালক ও পাম্প কর্তৃপক্ষ। খুব ভালো লাগতেছে, পাম্প ফাঁকা পাই পাওয়া যায়। আজকে দেখা যাচ্ছে যে গাড়ির চাপও নাই, গাড়িও কম, বাট প্রেশার মোটামুটি ভালো। তবে ফেনীতে গ্যাস সংকট এখনো স্বাভাবিক হয়নি। অধিকাংশ আবাসিক এলাকায় গ্যাসের চাপ এখনো কম। রান্নাবান্না সহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েছেন মানুষ। গ্যাস না থাকায় জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন কার্যত বন্ধ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। ৪-৫ দিন পর্যন্ত আমরা এই সিএনজি গাড়ি নিয়ে আমরা অনেক কষ্ট করতেছি। সরকারে গ্যাসটা বন্ধ করে দিয়েছে, আমরা গরিবের ফ্যাটে লাথি মারতেছি। আমাদের গাড়ির লোন আছে, আমরা কিভাবে দেবো? আমরা গাড়ি না চালাইলে আমরা কি খাবো? আমাদের বাড়ি অনেক কষ্ট হইতেছে। সমস্ত ড্রাইভাররা আসি আমাদেরকে জ্বালাতন করতেছে, কখন দিবে, কিন্তু আমরা তো এটার কোনো আপডেট নেই, আমরা কোনো নিউজও পাইতেছি না। নারায়ণগঞ্জের স্বস্তিতে আছেন সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চালকরা। বৃহস্পতিবার ভোর থেকে রূপগঞ্জের ৫টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ায় বাড়তি চাপ লক্ষ্য করা যায়নি। ১০০, ১২০, ১৩০ এরকম পাওয়া যায় গ্যাস আর কি। এর রাত ১১টা বাজে গ্যাস লইছি, 2 পাম্পতে ২৩০ গ্যাস লইছি। সবাই মনে হয় যেন একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কিন্তু আর আতঙ্ক নাই। যদি গ্যাস সঠিকভাবে পাওয়া যায় তাহলে আমগো মনে খুব আনন্দ পাম। এখন যদি গ্যাস ঠিক মতো আমরা পাই, আমাদের সুবিধা এবং যাত্রী অসুবিধা। ইনলেটার চলছে ৬০-৬৫, বর্তমানে একটু ভালো। আগের তুলনায় ১ সপ্তাহ পর থেকে এখন বর্তমান খুবই ভালো। আল ইমরান, ৭১। সারা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট স্বাভাবিক হলেও ফেনীর বেশিরভাগ আবাসিক এলাকায় গ্যাসের চাপ এখনো কম রয়েছে। এতে রান্না সহ দৈনন্দিন কাজে ভোগান্তি বাড়ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, গ্যাস সংকট কেন কমছে না, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়া সমাধানের বিষয়ে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা কি বলছেন? চৈতি, শুভ সকাল। স্বস্তির খবর দিয়ে শুরু করছি যে ফেনীতে টানা যে ৬ দিনের যে গ্যাস সংকট সেটি দূর হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। আমরা এখানকার বাকরাবাদ গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যে তারা বলছেন যে গ্যাস সঞ্চালন যে কেন্দ্র জিটিসিএল সেটি গতকাল রাত ৮টার দিকে চালু হয়েছে। ফলে ফেনীর যে 10টি সিএনজি ফিলিং স্টেশন সবগুলোতে একসাথে সরবরাহ স্বাভাবিক হয়েছে। আমি এখন ফেনীর মহিফালে একটা ব্যস্ততম ফিলিং স্টেশনে রয়েছি। এই ফিলিং স্টেশনে আমরা যেটি খবর নিয়েছি যে সকাল ৬টা পর্যন্ত, অর্থাৎ রাত ৮টা থেকে ৬টা পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করেছে। ফলে এখন গ্যাসের জন্য গাড়ির কোনো অপেক্ষা নেই এবং যতগুলি পাম্প ছিল যে ফেনীর ভিতরে সবগুলি পাম্পে সারা রাত তারা গ্যাস সরবরাহ করেছে এবং বাসা বাড়িতেও গ্যাস সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে দূর উপজেলা যেগুলো রয়েছে সেগুলিতে ২-১ দিন সময় লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে। তবে জেলা শহরে আমরা খোঁজ নিয়েছি, আবাসিক এবং বাণিজ্যিক যেসব গ্রাহক রয়েছেন তারা অনেকেই গ্যাস পেয়েছেন এবং আমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানকার গ্যাস কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে দৈনন্দিন যে চাহিদা সেটি হচ্ছে ৩০ মিলিয়ন ঘনফুট। সেক্ষেত্রে তারা
24 থেকে 25 মিলিয়ন ঘনফুট তারা গ্যাস পাচ্ছেন। অর্থাৎ তারা আশা করছেন যে এই 2-1 দিনের ভিতরে পুরোপুরি শতভাগ গ্যাস সরবরাহ শুরু হবে। এখানকার গ্যাস কর্তৃপক্ষ তারা বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা বারবার জানিয়েছিলেন যে গ্যাস সরবরাহের বিষয়ে, কিন্তু তারা এই বিষয়টি গতকাল তাদেরকে জানিয়েছেন যে শুক্রবার থেকে সরবরাহ স্বাভাবিক হবে, কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আমি এখন যে পাম্পে রয়েছে এখানকার ক্যাশিয়ার যিনি জহিরুল ইসলাম, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আপনারা গতকাল কখন গ্যাস পেয়েছেন এবং কি পরিমাণ পেয়েছেন, চাপ কেমন ছিল? মোটামুটি গতকাল রাত 8টা থেকে আমরা গ্যাস সরবরাহ শুরু করছি, গাড়িতে গ্যাস দেওয়া শুরু করছি। মোটামুটি গ্যাস ভালোই ছিল, খারাপ না। যাক, শুনছিলেন যে তিনি বলছিলেন যে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল। ফেনীতে এখন যে আমরা তথ্য পেয়েছি, সারা জেলাতে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক হয়েছে, কোথাও এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ছিল ফেনী থেকে আমার কাছে গ্যাস নিয়ে সবচেয়ে তথ্য। চট্টগ্রাম নগরীতে গড়ে ওঠা হাসপাতালগুলোতে নিয়ম অনুযায়ী পার্কিংয়ের জায়গা না থাকা, আবাসিক বাণিজ্যিক ভবনে হাসপাতাল নির্মাণ সহ বিভিন্ন অনিয়ম পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন সিডিএ কর্তৃপক্ষ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। পরে নানা অনিয়ম পেয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে দ্রুত পার্কিং ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানগুলোর নির্মাণের পরিকল্পনা সিডিএতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। সিডিএ চেয়ারম্যান বলেন, এ বিষয়ে ডিজি হেলথ, স্বাস্থ্য প্রশাসন, মেয়র ও সিএমপি কমিশনার সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন সিডিএ চেয়ারম্যান। আমরা সকল হাসপাতালের, বেসরকারি হাসপাতালের মালিকদের সাথে বসব এবং এই যে নির্দেশনা সেটা তারা কতটুকু বাস্তবায়ন করলো, পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নিতে হয়, সেখানে লোকাল এমপিদেরও আমরা মতামত নেব। নিয়ে আমরা চাইছি শহরের ভিতরে আপনাদের সহযোগিতা নিয়ে যানজটটা কমানোর জন্য। সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমায় এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম, সংসদ সদস্য এম এ মালিক এবং সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী। এম এ খানের স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন খ্যাতিমান ব্যক্তি হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে এতদিন উপেক্ষিত ছিলেন তিনি। তার স্মৃতিকে ধরে রাখতে সিলেটে তেমন কিছুই করা হয়নি, তাই তার নামে বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা করা, ঢাকা সিলেট মহাসড়কের চণ্ডীপুল চত্বর তার নামে নামকরণ করার কথা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি এই গুণী ব্যক্তির স্মৃতি রক্ষায় সিলেটে বেশ কিছু স্থাপনা ও সড়কের নামকরণের পরিকল্পনাও রয়েছে। মাহবুব আলী খান এই অঞ্চলের এত বিখ্যাত একটি লোক হবার পরেও শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তার স্মৃতিকে ধরে রাখবার জন্যে এই সিলেট অঞ্চলে তেমন কিছু হয়নি। আমরা উদ্যোগ নিয়েছি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিলেট সিটি কর্পোরেশনের সীমানার মধ্যে, শহরের মধ্যে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের নামে একটি বিজ্ঞান জাদুঘর হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এম এ খান অত্যন্ত সৎ এবং গ্রহণযোগ্য একজন মানুষ ছিলেন, একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। ওনার যে জীবনী যেটা, এইটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। ময়মনসিংহে গবাদি পশু চোরের উৎপাত বেড়েছে। এতে দিশেহারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহ খামারিরা সিসি ক্যামেরা বসিয়ে গোয়াল ঘরের তালা এবং রাতে পাহারা দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না। পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবেই চোর চক্র বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ এলাকাবাসী। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ফুলপুরের শাহাপুর এলাকার কৃষক রাজীব শামীমা দম্পতির গোয়ালঘরের তালা কেটে গত 18 জুলাই রাতে একজোড়া গরু ও একজোড়া ছাগল চুরি হয়। এর আগে 24শে জুন রাতে পাশের গোদারিয়ার কৃষক শহীদুল ইসলামের চুরি হয় 5টি গবাদি পশু। প্রত্যেকের মনে করেন যে একটা গরুর উপরে তার সংসারে নির্ভর থাকে, ওই গরুটা যদি চুরি হয়ে যায় তার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। চতুর্দিকে যেভাবে গরু চুরি হইতেছে, এই গরু চুরি অবস্থা থেকে আমরা নিজেরা আতঙ্কিত। যদি এরকম হয় তাহলে আমরা জনসাধারণ সবাই মিলে একভাবে রাস্তায় নেমে আমরা আন্দোলন করব। কৃষক ও খামারিরা বলছেন, পুলিশের নজরদারির অভাবেই বেড়েছে চোরের উৎপাত। আমরা একটা জিটি চেষ্টা করছিলাম, জিটিও তারা নেয় নাই। পুলিশে যদি টগল দিত তাহলে তো আর চুরে সাহস হইল, নাইলে নিবার লাগ। থানায় গিয়ে আমি সকল কিছু যা আছে
এই কিভাবে নিছে এটা জানাইছি, চুরো ধরতে পারছে না, আমার কোনো ব্যবস্থাই ফোন তো নিছে না আজ অবধি। আমি থানায় গিয়ে মামলা করছি, মামলা রেকর্ড হয় নাই, চোরও ধরতে পারে নাই। তারা যে অস্ত্র লয়ে যদি আমরা খারুই মনে যে গরুর চাই তাহলে আমরা জবরে দিয়ে দেবো। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানান, বিষয়টি আইন শৃঙ্খলা কমিটির আগামী সভায় তোলা হবে। আপনার মাধ্যমে যে তথ্যটা পেলাম এবং ভবিষ্যতে আমরা যে তথ্যগুলো পাবো সেটা আমরা আইন শৃঙ্খলা কমিটির মাধ্যমে আমাদের জেলা পুলিশ প্রশাসনকে জানাবো, যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। গবাদি পশু চুরি বন্ধ না হলে কৃষিপ্রধান ময়মনসিংহে কৃষি আবাদ, দুগ্ধ উৎপাদন ও গবাদি পশু পালনের বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা অনেকের। এই যে প্রান্তিক কৃষকদের যে সর্বস্ব হারানোর যে ঘটনাটি ঘটছে, এর ভেতর দিয়ে আমাদের কৃষি ব্যবস্থার একটি বড় সংকট তৈরি হবে আগামী দিনে। ময়মনসিংহের পুলিশ কর্মকর্তারা জানান, তারা তৎপর আছেন, চুরির সাথে সাথে পুলিশকে জানানোর পরামর্শ দেন। যে আমরা স্লটার হাউস থেকে গরু উদ্ধার করেছি, এরকম আমাদেরকে অনেক তথ্য আছে। প্লাস আমরা যে সমস্ত গরুগুলো হাইওয়েতে যাচ্ছে, আমরা যখন তাৎক্ষণিকভাবে সংবাদ পাই, আমরা হাইওয়েতে ব্যারিকেড দিয়ে আমরা গরু ধরেছি, এটাও তথ্য আছে। চলতি বছরের গত ৭ মাসে জেলায় শতাধিক গবাদি পশু চুরি হয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। পিন্টু হাজং, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হাসান। বাবুল, এখনো পর্যন্ত কতটি পশু চুরি হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় পুলিশ এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। চৈতি, আসলে এর সঠিক কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পারিনি। তবে যেটি স্থানীয় যারা আছেন, লোকজন যাদের গরু চুরি হয়েছে, তাদের দেয়া তথ্য মতে ময়মনসিংহের সদর, ফুলপুর, গৌরীপুর এবং বিভিন্ন উপজেলায় অন্তত আমাদের ৭১ অনুসন্ধানে শতাধিক গরু চুরির ঘটনা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সদর উপজেলার সবজিপাড়া গ্রামের একটি বাড়িতে। এইখানে রুবি যে দম্পতি রয়েছেন, তার গেল 15 দিন আগে 2টি গরু তার চুরি হয়েছে এবং একটি গরুকে নিয়ে যেতে পারেনি। তো এই যে পুলিশের পক্ষ থেকে যে দাবিটি যেটি করা হয় যে আসলে তাদের টহল রয়েছে, তো যাদের গরু চুরি হয়েছে তারা প্রশ্ন তুলেছেন যে সমস্ত গরু চুরি হয়েছে এটি সাধারণত ট্রাক এবং পিকআপে করে সড়ক, আঞ্চলিক মহাসড়ক ধরেই কিন্তু সেটি পরিবহন করা হয়েছে। তাহলে কেন পুলিশ সেই ট্রাক বা পিকআপ কেন ধরতে পারছে না, কেন গরু চুর এখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি? তো এটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন তুলেছেন। এবং কৃষকদের, আপনি জানেন যে কৃষি প্রধান ময়মনসিংহে একমাত্র সম্বল এই কৃষক, এবং তাদের এই গরু চুরির ফলে অনেকে আমরা দেখেছি হাউমাউ করে কেঁদেছেন। তাদের যে সম্বল সেটি চুরি হওয়াতে আসলে তারা অনেকেই গরু পালন তারা ছেড়ে দিয়েছেন এবং আগামীতে তারা এক ধরনের বিপর্যয়ের কথাও তারা বলছেন। তো আমরা একটু এই রুবি দম্পতির কাছে জানতে চাই, রুবির কাছে যার গরু চুরি হয়েছে, যে একটু বলবেন যে আপনাদের এই যে গরুটি চুরি হয়েছে এখন আপনারা কিভাবে সংসার চালাচ্ছেন? আমরা তো খুব কষ্ট হইতেছে, আমরা গরিব মানুষ, গরু লিয়া দিয়ে আমরা চলতাম, দুধ দিত, দুধ বেচতাম, অন্ত পারি না কিছুই করবার লাগিয়া। আর আমরা গরিবের লাগে তো এই সম্বল আছি, আমরা এই সম্বল চলে যাওয়া থেকে তো আমরা খুব কষ্ট। ধন্যবাদ। আপনি শুনছিলেন চৈতি যে আসলে এটি কেবল এই রুবি যে কিষানি কেবল তার কথা নয়, এটি যাদের গরু চুরি হয়েছে অনেকে আমরা দেখেছি যে গরুর গলায় পায়ে শিকল দিয়ে গোয়ালঘর তালাবদ্ধ করে সিসি ক্যামেরা দিয়েও কিন্তু সেটি আসলে তাদের এই যে সম্বল সেটি রক্ষা করতে পারছেন না। তারা প্রতিদিন তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, অর্থাৎ রাতভর পাহারা দিয়েও কিন্তু তাদের যে সেই সম্পদ সেটি রক্ষা করতে পারছেন না। তো তারা যেটি প্রত্যাশা করছেন যে স্থানীয় পুলিশ এবং প্রশাসন নজরদারি বাড়িয়ে তারা সে আগামী দিনে তাদের যে গো সম্পদ সেটি রক্ষায় তাদের আন্তরিকভাবে সহযোগিতা করবে এবং চোরাই গরু উদ্ধার এবং যে চোর যে সিন্ডিকেট রয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো আমরা যেটি হতাশার কথা যেটি যারা বলছেন, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে। পাবনার বেশিরভাগ কৃষকের সংরক্ষণ করা পেঁয়াজে পচন ধরেছে। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে দেশি ও হাইব্রিড জাতের প্রায় 25% পেঁয়াজ। কৃষকদের অভিযোগ, কৃষি বিপণন অধিদপ্তরের আধুনিক সংরক্ষণাগারে রেখেও পচন ঠেকানো যায়নি। এ নিয়ে পাবনার কৃষি উপপরিচালক জানান, এবার রোপণ এবং উত্তোলনের সময় বেশি বৃষ্টি থাকায় পেঁয়াজে আর্দ্রতা ছিল, যে কারণে বেশি দিন সংরক্ষণ করা যাচ্ছে না। মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। পাবনার সাথিয়ার কৃষক মনোয়ার পারভেজ ভালো দামের আশায় প্রায় 400 মণ দেশি পেঁয়াজ রেখেছিলেন আধুনিক সংরক্ষণাগারে,
কিন্তু কোনো লাভ হয়নি। এখন ছত্রাকের আক্রমণ এবং অঙ্কুর গজানোয় প্রতিদিন ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। পেঁয়াজের মানে এমন পছন্দ লাগেছে যে আমার হাতে দেখতেছেন যে এই পেঁয়াজ অর্ধেক দিয়ে বাঁচি, আমি অর্ধেক পেঁয়াজের তো পাপ থাকবে না, তাহলে আমি 350 মধ্যে আমার 100 বা 120 মন কিন্তু পচা বের হবে। একই সমস্যায় পড়েছেন সাঁথিয়া ও সুজানগরের বহু কৃষক। তারা জানান, সাধারণত বছরের শেষ দিকে এমন পচন দেখা যায়, কিন্তু এবার আষাঢ় মাসেই শুরু হয়ে গেছে। যারা খোলা চাতালে পেঁয়াজ রেখেছেন তাদের ক্ষতি আরও বেশি। এখন তড়িঘড়ি করে পেঁয়াজ বাজারে তুলে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। আমাদের পেঁয়াজগুলো হাইব্রিড জাতের না, সম্পূর্ণ খাঁটি দেশি, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় লাল তীর কিংবা তাহিরপুরি বলি। এই পেঁয়াজগুলো যে এত দ্রুত পচনশীল হবে এবং নতুন অঙ্কুর গড়াচ্ছে কি কারণ নিজেরা বুঝতেছি না। 600-700 টাকা মন ছিল, বেশিনি বাদাই করে রাখেছিলাম যে কয়দিন পর বেশি, যত কষ্টই করি ঋণ ধার করে খাইছি, পরে বেশি দেব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই 50 মন পেঁয়াজ তুলি পরে ঘরে আছে 25 মন। পিস তো ঘরে রাখা যাচ্ছে না, পয়সা যাচ্ছে তোরা আটে আনলেও তো বেশি পারিনি। এ নিয়ে পাবনা কৃষি বিভাগের উপপরিচালক জানিয়েছেন, বেশি লাভের আশায় এবার অনেক কৃষক হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করেন, কিন্তু এই পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না। আর এবার রোপণ ও উত্তোলনের সময় বৃষ্টি থাকায় পেঁয়াজে আর্দ্রতা বেশি ছিল, সঙ্গে যুক্ত হয় ঘন ঘন লোডশেডিং, যে কারণে দ্রুত পচে যাচ্ছে পেঁয়াজ। যে কৃষকের ঘরে পেঁয়াজ পচে যাচ্ছে দ্রুত বাজারে নিতে হবে, আর এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করতে হবে। আমরা এই প্রযুক্তিগুলো কৃষক পর্যায়ে বিস্তার করছি এবং কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার 54,335 হেক্টর জমিতে প্রায় 9,95,000 টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। বনশ্রী হালদার, ৭১। চট্টগ্রামের কাঁচা বাজারে সবজির দাম কিছুটা কমলেও এখনও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাড়তি রয়েছে মাছ, মুরগি ও ডিমের দাম। বিক্রেতারা বলছেন, বন্যা পরিস্থিতির কারণে সবজির সরবরাহ স্বাভাবিক না হওয়ায় দাম কিছুটা বাড়তি রয়েছে। বাজারে কাঁকরোল 150 টাকা, ঝিঙ্গা 100 টাকা, পটল 70 টাকা, টমেটো 120 থেকে 140 টাকা, বরবটি 80 টাকা বিক্রি হচ্ছে। আর চলতি সপ্তাহে 310 টাকা বেড়ে ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 210 ও 350 টাকায়। বেড়েছে দেশি মুরগি ও পেঁয়াজের দামও। এছাড়া ডিমের দাম 10 টাকা বেড়ে ডজন প্রতি 145 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি বৈরী ও বৃষ্টির কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় দাম রয়েছে বেশ চড়া, তবে স্থিতিশীল রয়েছে আদা ও রসুনের দাম। চট্টগ্রামের সবজি, মাছ, মুরগি ও ডিমের দাম এখনো বাড়তি রয়েছে। সেখানকার বাজার দর সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সবকিছুর এই দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতারা কি বলছেন? চৈতি, শুভ সকাল। চৈতি, আপনি জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামে বেশ বড় ধরনের একটি বন্যা হয়েছে, বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে। তো চট্টগ্রামের যে সবজি আসে মূলত দুটি জায়গা থেকে, একটি কুমিল্লা এবং যশোর অঞ্চল থেকে, আর বেশিরভাগ সবজি আসে বাঁশখালী, দোহাজারী, সাতকানিয়া এই অঞ্চল থেকে। তো এইখানে যেহেতু আসলে বন্যা পরিস্থিতি খুব খারাপ হয়েছিল, তো যার কারণে এখানে যে সবজি ক্ষেতগুলো ছিল, মুরগির খামারগুলো ছিল, মাছের ঘের ছিল, সেগুলো সব আসলে পানির নিচে তলিয়ে যায়। তো যার কারণে আমরা দেখছি গত 2-3 সপ্তাহ ধরেই কিন্তু আসলে বাজারে সব কিছুর দামই বাড়তি। বিশেষ করে সবজির দাম যদি বলি, সবজির দাম যদিও গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু এখন আসলে সাধারণের নাগালে আসেনি। যেমন ঝিঙ্গার কথা যদি বলি, ঝিঙ্গা যদি 2 সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 140-160 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 100 টাকা। শশা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। তো ফলে দাম গত সপ্তাহের তুলনায় একটু কমলেও কিন্তু এখন আসলে সাধারণের নাগালে আসেনি। আর যেহেতু বলছিলাম যে মাছের ঘের সহ মুরগির খামারের যে নষ্ট হয়েছে, তো যার কারণে আমরা দেখছি যে মুরগির দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়ে গেছে।
গেছে সব ধরনের মুরগির দাম। বিশেষ করে গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 180-90 টাকা, সেটা আজকে বিক্রি হচ্ছে 210 টাকা। এবং সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 340 টাকা, আজকে বিক্রি হচ্ছে 350 টাকা। দেশি মুরগির দামও 30 টাকা বেড়ে গেছে। দেশি মুরগি গত সপ্তাহে 650 টাকা ছিল, আজকে বিক্রি হচ্ছে 680 টাকা করে। এবং আমরা দেখছি যে ডিমের দামও কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু বাড়ছে। গত সপ্তাহে ডিম বিক্রি হচ্ছিল 135 থেকে 140 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা ডজন। এবং বিক্রেতারা বলছেন যে আসলে সরবরাহ একটু কমে গেছে, এই কারণে দামটা একটু বেশি। এবং মাছের কথা যদি বলি, চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, ফলে বৈরী আবহাওয়ার কারণে আসলে সমুদ্রে যে মাছ ধরতে ট্রলারগুলো যায় তার পরিমাণ অনেক কমে গেছে। তো যার কারণে মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে সামুদ্রিক মাছের দাম বেশ চড়া। যেগুলো স্বাভাবিক সময়ে যে মাছের দামগুলো থাকে 400 থেকে 450 টাকা, সেগুলো এখন 550-600 টাকা বিক্রি হচ্ছে। এবং রুই কাতলা এগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা করে। কিন্তু যেগুলো বড় সাইজ সেগুলোর দাম কিছুটা বেশি। পাবদা মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা করে। সামুদ্রিক যে লোট্টা মাছ সেটি 250 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু সরবরাহ কমে গেছে, ফলে চাহিদাটা বেশি, এই কারণে দামটা একটু বেশি। এর পাশাপাশি যদি গরুর মাংসের কথা বলি, গরুর মাংস অনেকদিন ধরে একই দামে আছে। রানের মাংস হচ্ছে 1000 টাকা, রান হাড় সহ মাংস বিক্রি হচ্ছে 850 টাকা করে। তবে এর মধ্যে পেঁয়াজের দামটা বেড়েছে। পেঁয়াজ গত সপ্তাহে যেটা 50-55 টাকা ছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 60 টাকা করে। তবে আদা রসুনের দাম স্থিতিশীল রয়েছে এবং সেটি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা। তবে ক্রেতারা যেটি বলছেন যে বাজারে এই যে অস্থির পরিবেশ তৈরি হচ্ছে, সেটি আসলে মনিটরিংয়ের জন্য সরকার পর্যায়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি আসলে নেওয়া হয়নি। তো যার কারণে আসলে উৎপাদন পর্যায়ে কেমন দাম সেটি আসলে ভোক্তা পর্যায়ে আসলে কত হয় সেটি আসলে মনিটরিং করার কেউ নেই। ভোক্তারা চাচ্ছেন আসলে যে এই বিষয়টা যেন সরকার তদারকি করেন। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম চট্টগ্রাম থেকে বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে কৃষকরাই গড়ে তুলেছেন একটি হাট। প্রায় 7 বছর আগে গড়ে তোলা এই হাট এখন কৃষক ব্যবসায়ীদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। তবে বর্তমানে অবকাঠামোগত কিছু সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। হাটটি দ্রুত সংস্কারের দাবি সবার। পাপুল সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। গাইবান্ধার পলাশবাড়ির হোসেনপুর ইউনিয়নে প্রতি সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার বসে কৃষকের হাট। এই 2 দিন ভোর থেকে সকাল 8টা পর্যন্ত চলে বেচাকেনা, যেখানে মাত্র 2 ঘন্টায় 30 লাখ থেকে প্রায় অর্ধ কোটি টাকার বেচাকেনা হয়। স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটুর উদ্যোগে করোনাকালীন সময়ে গড়ে ওঠে এই হাট। আর এই হাটে কোনো ধরনের খাজনা দিতে হয় না। তাই হোসেনপুর ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা কাঁচা সবজি নিয়ে আসেন। পাশাপাশি পলাশবাড়ি সহ আশপাশের উপজেলা এবং দিনাজপুর ও বগুড়ার পাইকাররাও কৃষিপণ্য সংগ্রহ করে নিয়ে যান। অন্য জায়গায় আমরা 70 টাকা 80 টাকা মনে খরচ হয়, এখানে আমার খরচ 1 টাকাও নাই, শুধু কাজে আমাদের যাওয়া আসে এইটুকু। এই হাটে অনেক সুবিধা, কারণ এখানে কোনো জমা লেবারি কোনো কিছু নেওয়া হয় না। দূর দূরান্ত থেকে লোক চলে আসে এখানে, ঠিক আছে। আমি দেখছি যে গাইবান্ধা পুরান বাজার পর্যন্ত চলে আসে অনেক দূর পর্যন্ত। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হাটটি। তবে অবকাঠামোগত সংস্কার না হয় সমস্যায় পড়ছেন কৃষকরা। তারা বলছেন, হাটে কোনো শেড বা ছাউনি নেই। এমনকি প্রধান সড়ক থেকে হাট পর্যন্ত প্রায় 50 মিটার রাস্তা কাঁচা ও ভাঙাচোরা হওয়ায় পণ্য নিয়ে দুর্ভোগ পোহাতে হয় তাদের। ঝড় বৃষ্টি আসলে এই লোকগুলি, এত লোকজন কোথায় উঠবি, কোথায় কি করবি, এটার কোনো ব্যবস্থা নাই। আর এই রাস্তাটা এতই খারাপ, কাটো হয়, মাল সামানা নিয়ে ওঠা যায় না, নামা যায় না। আমাদের এই রাস্তাটা জমা ঘাট কোনো কিছু নেই, রাস্তাটা একটু সমস্যা। হাটের প্রতিষ্ঠাতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান জানান, স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতেই হাটের যাত্রা শুরু হয়। কিন্তু সংস্কারের অভাবে দিন দিন হাটের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কৃষকদের উদ্যোগে এখানে কোনো প্রকারের কারো কাছ থেকে কখনোই 1 টাকার খাজনা নেওয়া হয় না, কারণ কৃষকেরা নিজ নিজ উদ্যোগে এই হাটটি পরিচালনা করে এবং এটা সম্পূর্ণটাই আমার নিজস্ব জায়গায় আমি এই হাটটি লাগানোর সুযোগ করে দিয়েছি তাদেরকে। অবকাঠামোগত উন্নয়ন হলে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য এই হাট আরো বেশি কার্যকর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাকিলা সিথি, ৭১।
গাইবান্ধার পলাশবাড়িতে কৃষকদের হাতে গড়ে ওঠা হাটে বাড়ছে বেচাকেনা। তবে হাটে কোনো ছাউনি না থাকায় ভোগান্তিতে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। এই বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পাপুল সরকার। পাপুল, হাট সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে হাটে আগতরা কি বলছেন, সংশ্লিষ্টরা যারা আছেন তারা কি বলছেন? জি চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান হাটে। করোনা মহামারীর সময় কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি সংকট কাটাতে স্থানীয়দের উদ্যোগে স্থায়ীভাবে যে লাগানো হয়েছিল এই আমবাগান হাট, ছোট ছোট আজ এই উদ্যোগ আজ কৃষক ও পাইকারদের অবস্থান একটু গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এই হাটটি হোসেনপুর আমবাগান বাজার কৃষি সমবায় সমিতি লিমিটেড দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং এই হাটটি সম্পর্কে আমরা যেমনটি জেনেছি, এর প্রতিষ্ঠাতা হোসেনপুর ইউনিয়ন পরিষদের তৌফিকুল আমিন মন্ডল টিটু তার নিজস্ব জায়গায় পরিচালিত হয়ে আসছে। সপ্তাহে প্রতি মঙ্গলবার ও শুক্রবার ভোর থেকে বসে এই হাট মাত্র 2 ঘন্টার মধ্যেই শেষ হয় বেচা কেনা। স্থানীয়দের দাবি এই অল্প সময়ের মধ্যে এখানে 30 লাখ থেকে অর্ধ কোটি টাকার কৃষি পণ্য বিক্রি হয়। আমি এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলতে চাই, যে একজন কৃষকের সঙ্গে। আচ্ছা, আপনারা এই হাটে কি কি সমস্যা হচ্ছে বা কি কি আপনারা সুবিধা পাচ্ছেন একটু যদি জানাতেন। হ্যাঁ ভাই, আমাদের এই হাটে খুব বড় সমস্যা হচ্ছে 50 মিটার রাস্তা, খুবই দুর্ভোগ, যানবাহন আসতে পারে না এবং দূর দূরান্ত থেকে অনেক পাইকার পত্র আসে। এদের সমস্যা হয়ে গেছে, এদের একটা বাথরুম, একটা ল্যাট্রিনের দরকার ভাই। এদের আশ্রয় নাই, বৃষ্টি বাদল আসলে তারা কোথাও আশ্রয় নিতে পারে না ভাই। ঠিক আছে ভাই, এবং অর্ধ কোটি টাকার মাল বিক্রি হয় 2 ঘন্টায় প্রতি। চৈতি, আপনি যেমনটি জানিয়েছিলেন যে এখানে যে যাত্রী একটা ছাউনি এবং যে রাস্তা, যে 50 মিটার যে রাস্তা, যে কাঁচা রাস্তা আছেন কৃষকদের, তাতে অনেক সমস্যা হচ্ছে। যে চৈতি, সবচেয়ে বিশেষ করে একটি বিষয় হলো যে এই হাটে যে অর্ধ কোটি টাকা বিক্রি হলেও নেই কোনো খাজনা এবং কৃষকদের এই যে অতিরিক্ত যে মুনাফা যে দেওয়া লাগতো সেটি আর দেওয়া লাগে না এবং স্থানীয়দের প্রত্যাশা অপ্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হলে এই হাট উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ হিসেবে হবে। চৈতি, এই ছিল সর্বশেষ। পাপুল, ধন্যবাদ আপনাকে। দেশের চলমান পরিস্থিতিতে একটি গোষ্ঠীর বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈরাজ্যের অপচেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা যুবদল। বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলটি শহরের পিটিআই মোড়ে এলে জেলা বিএনপি সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশাররফ হোসেন সহ অনেকে সংহতি জানিয়ে যুক্ত হন। পরে পুলিশ প্লাজার সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুবদল নেতারা। এ সময় তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচার বহির্ভূত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মুষ্টি কয়েকজন নিয়ে তোমরা এই আন্দোলন করো নাই। তোমরা যখন গর্তে ঢুকে গিয়েছিলে তখন তোমাদের বুঝতে হবে তোমাদেরকে কে রাজপথে বুকেতে রেখেছিলেন। যারা আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল, শ্রমিক শ্রেণী, পেশাজীবী সবাই রাজপথে এসেছিলেন। নোয়াখালী সুবর্ণচরে মেঘনা নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার চরবাটা ইউনিয়নের সেলিমবাজার ও কালাদুর এলাকার নদীর তীরে আয়োজিত মানববন্ধনে হাজার মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, বরাদ্দ দেওয়া হলেও দীর্ঘদিন কাজ শুরু হয়নি। পরে যথাযথ নকশা অনুসরণ না করে জিও ব্যাগ ফেলার চেষ্টা করা হয়েছে। মানববন্ধন থেকে দ্রুত জিও ব্যাগ ফেলার কাজ শুরু, প্রকল্পের অনিয়ম তদন্ত এবং ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সাথে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
মন্ত্রী সাহেব আসার পর থেকে এবং আরো 2 কিলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের কাজটা ধরছি দিচ্ছি নিচি করে কাজটা হইতেছে না। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে আমাদের কাজ চলাকালীন কাজ কেন বন্ধ হয়ে গেল এবং কাজ যেভাবে চলে এটা কিন্তু আসলে চলার গতি নয়, এটা হলো কোনো রকম আঙ্গুরে একটা ধোক্কা দিয়া এরা চলে যাওয়ার পথে। নদীর অর্ধেক স্লোপ থেকে তারা উপরের দিকে ফ্লেসিং করছে, কিন্তু ডাম্পিং কাজ যেটা করার কথা ছিল এটা মোটেও করা হচ্ছে না। চট্টগ্রামের 5 লাইশ এলাকার সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং এই মানবিক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের পরিচয় যাই হোক না কেন তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। আমাদেরকে, আমাদের জাতিকে দ্বিধা বিভক্ত করবার চেষ্টা করা হচ্ছে। আপনারা মানেন সেটা? সেই জায়গায় আমাদেরকে এক হয়ে সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেগুলোর সমাধানে নামতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে 7টি খাবারের হোটেলের অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রূপগঞ্জের সাইড মার্কেট, দিঘি বরাবো এবং যাত্রামুড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিতাসের রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান, তারাবো পৌরসভার 7টি খাবারের হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে সংযোগ দেওয়ার অপরাধে 4টি খাবারের হোটেল মালিককে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জের বিষ্ণুপুরে ভ্যানের সাথে ট্রাকের ধাক্কা লেগে মুস্তাকিম হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মুকুন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু মুস্তাকিম তার চাচার সাথে একটি ভ্যানে করে বাসতলা থেকে মুকুন্দপুর যাচ্ছিল। শেখপাড়া এলাকায় এলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে সেখানেই মারা যায় শিশু মুস্তাকিম। এ সময় ট্রাক চালককে স্থানীয় জনতা আটক করে কালীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেহেরপুরে নিষিদ্ধ পাবজি ও ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে 2 কিশোরকে 10 ও 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এ দণ্ডাদেশ দেয়। সাজাপ্রাপ্ত আসামি হলেন 15 বছরের মোস্তফা আল মুজাহিদ এবং 14 বছরের জুনায়েদ ইসলাম হামিম। 2021 সালের 26 জুন বিকেলে নিহত আবির তার মায়ের মুঠোফোন নিয়ে 2 বন্ধুর সাথে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় ওই ফোন থেকে আবিরের বাবার কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে 2 কিশোর। পরে পুলিশকে জানানো হলে পুলিশ আবিরের 2 বন্ধু মুজাহিদ ও হামিমকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আবিরকে হত্যার কথা স্বীকার করে। এরপর রাতেই মানিকদিয়া বালিয়া গাড়ির মাঠ থেকে আবিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রোজিনা খাতুন গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। মোবাইলের আসক্তি দূর করতে এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব। উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ সহ 38টি শিক্ষা প্রতিষ্ঠানের 25,000 শিক্ষার্থীকে নিয়ে এই আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন উপজেলা প্রশাসন ও আয়োজকরা। এরপর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাঠ্যক্রমের বাইরে 14 জন লেখকের বিখ্যাত বই। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। তথ্য প্রযুক্তির এই সময়ে মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে দিন দিন কমছে বই পড়ার অভ্যাস। সেই বাস্তবতায় শিক্ষার্থীদের বইমুখী করতে বই পড়া উৎসবের আয়োজন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। উপজেলার 38টি শিক্ষা প্রতিষ্ঠানের 25,000 শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছে এই আয়োজন, আর যা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। সাধারণত বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে। আমি অনেক নতুন নতুন জিনিস জানতে পারছি। আমাদের শ্রীমঙ্গলের মধ্যে যে বই পড়া উৎসবটি আয়োজন করা হয়েছে, এখানে আমি অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। গত বছর ভালো সাড়া পাওয়ায় এবার বড় পরিসরে উৎসবের আয়োজন করেছেন আয়োজকরা। মুকুল, ফুল ও ফল এই 3টি ভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। পাশাপাশি সাধারণ পাঠকদের জন্য রাখা হয়েছে উন্মুক্ত বই পড়া প্রতিযোগিতা।
আমার জ্ঞানের পরিধিকে বিস্তৃত করার একটা সুযোগ পেয়েছি। তাছাড়া আমার এই যে অভিজ্ঞতাটা তা আমার কল্পনা শক্তিকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। বইয়ের মাধ্যমে আমরা এমন অনেকগুলো তথ্য জানতে পারি যা আমরা হয়তো সাধারণ বইগুলো, একাডেমিক বইগুলো পড়েই জানতে পারি না। উপজেলা প্রশাসনের সাথে বই পড়া উৎসব আয়োজনে সহযোগিতা করছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব ও উত্তরণ নামের দুটি প্রতিষ্ঠান। প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের বই বিতরণ করছেন সংশ্লিষ্টরা। 10 জন করে শিক্ষার্থীকে আমরা আলাদাভাবে নির্বাচন করব, তাদেরকে নিয়ে দ্বিতীয় পর্ব আয়োজন করা হবে। সেখানে আবার নতুন ভাবে বই আসবে, সেই বই পড়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবার একটা যাচাইয়ে অংশ নিবে। এমন উদ্যোগে সময়োপযোগী বলছেন অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। ব্যাপক পরিসরে বই পড়া উৎসব শুরু হয়েছে এবং আমরা ব্যাপকভাবেই সাড়া পাচ্ছি। বাচ্চারা খুবই উৎসাহের সাথে, খুবই আগ্রহের সাথে, আনন্দের সাথে বই পড়ছে। দেখা যাচ্ছে যে অনেক ধরনের অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে, সেই হিসাবে তারা যদি এই সময়টা বইয়ের পিছনে কাজে লাগায়, তাদের মন অনেকটা চেঞ্জ হয়ে দেশ জাতির জন্য অনেক উপকার হবে তাদের। অবশ্যই এই প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের আরো বই পড়ার প্রতি আগ্রহ বাড়ছে। এই প্রতিযোগিতা তাদেরকে বাধ্য করেছে, আর পড়ার পরে তারা বুঝেছে যে বই পড়ার কি একটা টেস্ট। পাঠ্য বইয়ের বাইরে বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের বন্ধুত্ব গড়তে এবং মোবাইলের আসক্তি দূর করতে এই আয়োজন, জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করছি তারা আনন্দ নিয়ে বইগুলো পড়ছেন এবং আমরা যে ফিডব্যাক প্রাথমিকভাবে পাচ্ছি, তারা এই মুহূর্তে এই প্রোগ্রামটিকে অত্যন্ত উৎসব আকারে নিয়েছেন। আগামী 17 আগস্ট 14টি বিখ্যাত বইয়ের বিভিন্ন পাঠ থেকে পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। এদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ 10 জনকে সেরা পাঠক হিসেবে ঘোষণা করা হবে। মনিরা কাজুরি, ৭১। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান প্রজন্ম আসক্ত হয়ে পড়েছে ইলেকট্রনিক ডিভাইসে। ক্রিকেট ও ফুটবলের কথা জানলেও তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অসংখ্য খেলার কথা জানেই না। তাই দেশীয় ঐতিহ্য রক্ষায় এসব খেলার সংরক্ষণ ও প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন গাইবান্ধার ক্রীড়াপ্রেমীরা। শামীম আল শাম্মর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় গাইবান্ধার গ্রাম, পাড়া ও মহল্লার মাঠঘাট মুখর থাকত শিশু, কিশোর আর নানা বয়সী মানুষের প্রাণ চাঞ্চল্যে। বিকেল হলেই হাডুডু, ডাঙ্গুলি, গোল্লাছুট, লাঠি খেলা, কানামাছি সহ নানা ধরনের গ্রামীণ খেলায় মেতে উঠতেন সবাই। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। প্রযুক্তি নির্ভর জীবনে কম্পিউটার, মোবাইল ও অনলাইন গেমসের দখলে চলে গেছে শিশুদের অবসর সময়। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামীণ এসব খেলা। জেলার খেলাপ্রেমীরা বলছেন, বর্তমানে মাঝে মাঝে হাডুডু, লাঠি খেলা কিংবা নৌকা বাইচের মতো হাতে গোনা কয়েকটি খেলার আয়োজন করা হয়। তবে গ্রাম বাংলার প্রায় অর্ধশত ঐতিহ্যবাহী খেলার বেশিরভাগ এখন বিলুপ্তির পথে। বর্তমানে মোবাইলে, অনলাইনে আসক্ত হওয়ার কারণে কিন্তু এই খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। যে অনলাইন জুয়ো, তারপরে এই অনেকে গেম খেলতে খেলতে মানসিকভাবে কিন্তু তারা ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। সারাদিন 24 ঘন্টা হাতে মোবাইল নিয়ে, এবং তাদের চোখেরও সমস্যা হচ্ছে। শিশু কিশোরদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে নিয়মিত এসব গ্রামীণ খেলার আয়োজন এবং সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করছেন জেলার ক্রীড়া সংগঠকরা। সাতবাই চম্পা, তারপর কিশলয়, আগে শাপলাকুড়ির আসর, এই ক্লাবগুলো ছোট বাচ্চারা খেলাধুলা করতো। এখন এটা সরকার যদি কোনো অনুদান, পৃষ্ঠপোষকতা করে, তাহলে খেলাধুলাগুলো আবার শুরু হবে। এদিকে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেশীয় খেলার আয়োজন বাড়ানোর আশ্বাস দিয়েছেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক। আমাদের অবস্থান থেকে এগুলোকে চর্চা করার উদ্যোগ নেওয়া যেতে পারে। আমি চেষ্টা করব যে দেশীয় খেলাটাকে যাতে করে প্র্যাকটিসটা অন্তত থাকে এবং মানুষ যেন এই খেলাগুলোকে ভুলে না যায়। শুধু প্রতিযোগিতা নয়, প্রচার বাড়ানোর পাশাপাশি পাঠ্য বইয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নিয়ে আলাদা অধ্যায় সংযোজন করার কথা জানান ক্রীড়া সংশ্লিষ্টরা। শাকিলা সিথি, ৭১। চলছে দেশ চোখ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, থাকুন ৭১ সাথে।